AGT Live 24/7 কোন জায়গায় আমি This is AGT Live 24/7 প্রথম আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। আর এরই মধ্যে আমি দুঃখিত যেহেতু ভারতবর্ষের মধ্যে এরকম একটা যুদ্ধময় পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমার এই সাংবাদিক বৈঠক ডাকতেই হয়েছে নিজের জীবনের সুরক্ষার্থে, অন্যায়ের বিরুদ্ধে। কারণ আমি আমার দল এবং পার্টির সমগ্র নেতৃত্বের কাছেও ক্ষমা চাইছি যে আজকের এই সাংবাদিক বৈঠক দলের বিরুদ্ধে না, এবং দলের কোনো নেতৃত্ব এবং কেউ যেন এটা ব্যক্তিগতভাবে না নেয়। কারণ আমি মনে হয়েছে এই সাংবাদিক সম্মেলনটা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই অবগত রয়েছেন যে গত 23 আগস্ট 2024 সালে 12 নং ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহা যেভাবে পরিকল্পনা করে আমাকে মারা হয়েছিল এবং আমার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে গেছিল, এবং সবার সামনে যেটা এফআইআরে সমস্ত কিছু ডিক্লেয়ার করা আছে। তো তারপর দলের নির্দেশ অনুযায়ী 3 দিন আমি অপেক্ষা করলাম। 3 দিন পর আমি আইনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর আমাকে দলের তরফ থেকে ডাকানো হয়েছে, এবং দল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য আমাকে ডেকেছিলেন এবং সবটা বিষয় গুরুত্ব দিয়ে দেখবেন বলেছেন এবং আমাকে আশ্বাস দিয়েছেন। সেটাকে মান্যতা দিয়ে আমি সবটা বিষয়কে ভুলে সেইটাকে ওভারকাম করে স্কিপ করে ব্যাপারটাকে আমি 10 দিন পর থেকে দলের মেম্বারশিপ পদ গ্রহণ করা শুরু করে দিয়েছি, দলের নীতি আদর্শ অনুশাসন মেনে। সেই জায়গাতে দাঁড়িয়ে উনি যিনি কর্পোরেটর মহোদয়া রয়েছেন, উনি সবসময় আমাকে বিভিন্নভাবে থ্রেট দিয়ে যাচ্ছেন যে এই শহর থেকে আমাকে উধাও করবে, আমাকে বদনাম করে ছেড়ে দেবে, বিভিন্নভাবে অপপ্রচার আমার সম্বন্ধে করে যাচ্ছেন উনি। গত 30 মার্চ আমাদের ছিল বসন্ত উৎসব। সেই বসন্ত উৎসবকে নিয়ে 29 মার্চ আমাদের একটা ওয়ার্ড ভিত্তিক বৈঠক ছিল। বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ অনেকেই ছিলেন। তো বৈঠক শেষে আমি সবাই আমার মণ্ডল কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন তারা। আমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাকে রাকেশ দেব নামে একজন ফোন করে। 1 মিনিটের মধ্যে আমি সেই তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরবো। 1 মিনিটের মধ্যে 3 থেকে 4 বার কল করা হয় আমাকে। আমি ওই সময় পার্লারে ছিলাম, তার কারণে আমি ফোনটা তুলতে পারিনি। তো একজন বুথ সভাপতি যেহেতু আমাকে কল করেছে, আমি একজন মণ্ডল সম্পাদিকা হিসেবে আমার দায়িত্ব যে কী কারণে কল করা হয়েছে। আমি পরপর 9 মিনিট 10 মিনিট পর আমি 4 বার কল করেছি। সেই তথ্যগুলো আমার কাছে রয়েছে, আমি আপনাদের কাছে তুলে দেব। তার কিছুক্ষণ পর, ঘণ্টাখানিক পর আমি যখন নিজ বাড়িতে চলে যাই, সুমন চক্রবর্তী নামে একজন ছেলে আমার বাড়িতে যায় এবং বলে যে মণ্ডল কার্যালয়ে নাকি কর্পোরেটর মহোদয় ওনার মোবাইল ফেলে গেছে। তো সেই কথা শুনে আমি রীতিমতো চাবিটা দিয়ে দিই ওর হাতে যে দেখার জন্য যে আছে কিনা। 1 ঘন্টা পর চাবিটা এনে আমাকে রিটার্ন করে যে অফিসে কোনো রকম মোবাইল ফোন পাওয়া গেছে না। তো আমি আবার ওকে বলি যদি মোবাইল ফোন হারানো যায় ওনার, সেটা একজন কর্পোরেটরের মোবাইল যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে, আপনি বলুন যে পুলিশের দ্বারস্থ হতে এবং এটা জিপিএস ট্র্যাক করার মাধ্যমে যদি পাওয়া যেতে পারে। আমি বলছি সুমন চক্রবর্তীকে। এবং ঘণ্টাখানেক পর আবারও এসে আবারও বলে যে কে জানি এসছে, ওরা নাকি দেখে একটু আবারও চেক করবে অফিসটা। তো আমি রীতিমতো আবারও চাবিটা ওকে দিয়ে দিই। পর্যন্ত এইটারও কোনো রকম সুরাহা হয়নি। এখন মেইনলি আপনাদের মাধ্যমে আমি চাইছি যেন এই আজকের এই সাংবাদিক সম্মেলনটাকে ব্যাপকভাবে দেখানো হয় রাজ্যের এবং ভারতবর্ষের শেষ পর্যায়ে যেন এটা নেওয়া হয়, এবং আমি যেন এই গত ঘটনাটা এবং এই ঘটনাটা আমি আপনাদেরকে আমি ক্লিপটা একটু নিজ হাতে দেখিয়ে দিই এবং সবটা এখানে পরিষ্কার হয়ে যাবে। মোবাইলটা তো বর্তমানে কর্পোরেটরের কাছে আছে। আরেকটাও কথা আমি আপনাদেরকে বলছি, যে সময়টা আমি আগে একটু ভিডিও ক্লিপটা আপনাদেরকে তুলে ধরি। আপনার
এবার আমি আরেকটাও কথা, এই ভিডিওটাতে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে যে কর্পোরেটর সহ আরও 3 জন এখানে ছিল উপস্থিত, যেটা সম্পূর্ণভাবে আগের দিন আমাকে থ্রেট দেওয়া হয়েছে যে আমি ওনার এগেনস্টে সঠিক আমার ঘটনাটা 80 জন 86 জনের সাক্ষী যাদের সামনে ঘটনাটা হয়েছিল তার এগেনস্টে গিয়ে আমি থানায় মামলা করেছি আইনকে সম্মান জানিয়ে, সংবিধানকে সম্মান জানিয়ে। তারই বদলা নেওয়ার জন্য উনি আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমি ওনাকে কিছু করতে পারিনি আইনের দ্বারস্থ হয়েও, কিন্তু উনি আমাকে জেলে পাঠাবে এবং সেই হুমকি দিয়ে পরদিন এই ঘটনাটা উনি করেছেন। আপনার একটা জিনিস এখানে পরিষ্কার হয়ে যায়, মোবাইলটা যদি আমাকে বলা হয়েছে জিপিএস ট্র্যাক করে মোবাইলটা পাওয়া গেছে, যদি জিপিএস ট্র্যাক করা হয়, পুলিশের দ্বারস্থ যদি হয়, পুলিশের আধিকারিক নিজ হাতে, সেটা জঙ্গলে থাকুক আগুনে থাকুক যেই জায়গাতেই থাকুক, নিজ হাতে ফোন উদ্ধার করবে। আর যদি কেউ সন্দেহমূলক থেকে থাকে বা অভিযুক্ত যেই থাকুক সাক্ষী প্রমাণ সহ, সেটা মোবাইল ফোনটাকে সিজ করা হবে অ্যাকর্ডিং টু ল। হ্যাঁ, এইরকম কিছুই করিনি। আমি পুলিশকেও জিজ্ঞেস করেছিলাম যে মোবাইল ফোনটাকে আপনারা সিজ করেছেন বা ফোনটা উদ্ধার কে করেছে। 3 দিন পর আমি এই ভিডিওটা পেয়েছি। তো এটা সম্পূর্ণভাবে পরিকল্পনা করে আমাকে বদনাম করার। দেখুন, আমি আমার রাজনীতিক ময়দানে আসা বিগত 10 বছর, রাজনীতির ময়দান থেকে এমনটা না, আমার এরকম কোনো মানসিকতা চিন্তাধারা নেই যে রাজনীতি করে আমি পয়সা উপার্জন করব। নিজের আমার বাড়িতে শিক্ষিত আমার ভাইয়ের ওয়াইফ আছে, ভাই আছে, আমি কখনো আজ 10 বছরে বলতে পারবো না যে আমি কখনো দলের কাছ থেকে নিজের জন্য কিছু চেয়েছি বা নিজের পরিবারের জন্য। আমি সমাজের কাজ করি, সমাজের জন্য কাজ করতে আমি পছন্দ করি। এই জায়গাতে আমি আরেকটা জিনিস জানতে পেরেছি, আমি জানি না যে এটা এখন সংবাদ মাধ্যমে তুলে ধরা ঠিক হবে কি না। উনি নিজ মুখে বলেছে এবং ওনার দ্বারা প্রচারিত হয়েছে ব্যাপারটা যে আমাকে জাস্টিস কেন দেওয়া হয়নি। আমি এটাও আজ আপনাদের সম্মুখে বসে ডিক্লেয়ার করতে চাই। আমার ব্যক্তিগত বিষয়, যেটা আমার অনেক আগে করা উচিত ছিল এবং অনেকেই চেয়েছিল, অনেক মিডিয়ার ভাইরা বন্ধুরা, যেন আমি আমাকে নিজে প্রকাশ করি। দেখুন, আমি একজন ট্রান্সজেন্ডার মহিলা এবং 2021 সালে আমার সার্জারি হওয়ার পর থেকে সর্বপ্রথম 17টা রাজ্যে ট্রান্সজেন্ডার বোর্ড শাসিত অঞ্চল রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে, এবং উনি সবসময় বলে একটা কথাই যে আমাদের নাকি রাজনীতি করার কোনো অধিকার নেই, আমাদের সংবিধান নাকি কোনো অধিকার দেয় না। ট্রান্সজেন্ডার অ্যাক্ট 2019 অ্যান্ড রুলস 2020 সম্পূর্ণভাবে ডিক্লেয়ার করা আছে যে আমাদের অধিকার নিয়ে আমরা বাঁচতে পারবো। এবং রাজ্যে আমার এই যে পরিস্থিতিতে রাজনৈতিক ফিল্ডে আসার একটাই মানে, এবং বহু বাচ্চারা রয়েছে যারা বিভ্রান্ত হয়ে আছে, তারা কোন লাইনে দাঁড়িয়ে নিজেদের মতদান করবে। আমার উদ্দেশ্য মোটিভ হলো একটাই, যেন সরকারের অধীনস্থ থেকে আমি সেই সব দিশাভঙ্গ বাচ্চাদের যেন সরকারের সঠিক পথে আনতে পারি। এবং আরেকটু কথা আমি বলতে চাই যে উনি বারবার এই একটাই মানে প্রসঙ্গ তুলে যাচ্ছে যে আমি একজন ট্রান্স উইমেন বলে নাকি সরকার আমাকে জাস্টিস দেয়নি। যদি এই বিষয়টা সত্যি হয়ে থাকে তাহলে বলবো আমি যে এটা খুবই নিন্দাজনক বিষয়। যেই জায়গাতে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সংবিধান গৌরব অভিযানের মতো কর্মসূচি নিয়ে রেখেছি, সেই জায়গাতে একজন সাধারণ কর্পোরেটর কি করে বলতে পারে যে সংবিধানের নীতি আদর্শর বাইরে গিয়ে যে সংবিধান নাকি আমাদের মতো মানুষকে অধিকার দেয় না নিজের মতো করে চলার জন্য। এবং অফিসে আমিও খোঁজ নিইনি, কারণ ছেলেটা আমার সোসাইটিতেই থাকে, আবার ওই সোসাইটির আমি প্রেসিডেন্ট রয়েছি, ও সেক্রেটারি রয়েছে, তো আমার একটা বিশ্বাস অটুট ছিল ওর উপর। পরদিন সকালে আমি যেহেতু ত্রিপুরা ট্রান্সজেন্ডার বোর্ড মেম্বার, আমার অনেক দায়িত্ব রয়েছে অনেক জায়গাতে, আমার যে কোনো একটা বিষয়ের কাজে আমি বেরিয়ে গেছিলাম। দুপুরে বাড়িতে আসার পর আমি দেখি 1-1:30 নাগাদ বাজে। ওই সময় একজন ব্যক্তি আমার দরজার সামনে প্রথমে, তারপর ওনার সাথে সাথে পুলিশ আমাকে বলছে আপনি পায়েল দাস? আমি বললাম হ্যাঁ। যে আপনি তো গতকাল, ডিরেক্টলি আমাকে বলছে আপনি তো গতকাল কর্পোরেটর মহোদয়ের মোবাইল ফোন চুরি করে নিয়ে ভেঙে ফেলে দিয়েছেন। আমি তো একদম গাছ থেকে পড়লাম, কি ব্যাপার এটা? তো আইনকে সম্মান জানিয়ে আমি বললাম ঠিক আছে, আমি তো অ্যাকর্ডিং টু ল আমার তো অধিকার আছে না, আমার ব্যাপারে কি কেস হয়েছে বা কি না সেটা আমার জানার জন্য আমি জিজ্ঞেস করলাম। উনি বলল যে না, কিছু দেখানো যাবে না, আপনাকে বড়বাবু ডেকেছে 6টার সময় যাওয়ার জন্য। তো ওই সময়টাই আমি আমার নেতৃত্বের সাথে সবার সাথে যোগাযোগ করলাম। ওনারা বললেন দেখবেন, সবাই বলেছে দেখবে।
আমার মণ্ডল সভাপতি থেকে আরম্ভ করে সবাই বলেছেন দেখবেন ব্যাপারটা। তখন আমি 6টা নাগাদ যাই থানাতে। যাওয়ার পর আমি আমার মতো করে আমার সততা এবং আমি নির্দোষ হিসাবে যা যা প্রমাণ দেওয়ার আমি থানায় দিয়েছি। দেওয়ার পর এখন গতকালকে আমি দেখছি যে আমার বাড়িতে সমন এসছে 10,000 টাকার জামিন সহকারে আমি যেন 19 তারিখ কোর্টে হাজির হই। তো আমি আরও কয়েকটা বিষয়ও তুলতে চাই। প্রথম ঘটনাটা এতটা মানে বিপজ্জনক ঘটনা আমার উপর হয়েছে এবং 86 জনের সাক্ষী সহ এই ঘটনাটাতে আমার এফআইআর কপিটা রয়েছে, যেটা আমাকে দল নির্দেশ দিয়েছে বলে আমি সেটাকে শান্ত করে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, লাস্ট সিগনেচার 86 জনের সাক্ষী সহ এই এফআইআর কপিটা আমার কাছে রয়েছে। সেটা আমি আবারও প্রেসের কাছে দিচ্ছি। আপনাদের সাহায্যে আমি ন্যায়ের পক্ষে যেন যেতে পারি এবং সঠিক তদন্তের দাবিতে আমি আজকের এই সাংবাদিক বৈঠক। তার মধ্যে প্রথম ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার কারণে উনি এর মধ্যে আর কয়েকটা ঘটনা করেছে। দেখুন, আমি একটা এনজিওর ফাউন্ডার, বিকশিত সোসাইটি নামে। তো বাচ্চাদের নিয়ে আমার ওই সোসাইটি কাজ করে। তো বাচ্চাদের প্রতি আমার একটা ইমোশন আছে, একটা আবেগ জড়িত। গত আজ থেকে 5 মাস আগে রাধানগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি ম্যাডাম আমার বাড়িতে আসে সকালে, এবং উনি বলে যে কর্পোরেটর শান্তনা সাহা নাকি বলেছে অ্যাকচুয়ালি বিগত 10 বছরের থেকে অধিক সময় হবে যে রাধানগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। উনি এটাকে আমি কয়েকবার জানিয়েছি, চিঠি দিয়েছি। উনি বললেন যে এটা করবে না। মানে ওনার টোটালি উদ্দেশ্য হলো এই এলাকার মানে শৃঙ্খলাটাকে নষ্ট করা, এই এলাকার বাচ্চারা যেন সুশিক্ষিত হয়ে আগামী দিন স্বচ্ছতা নিয়ে রাজ্য নির্মাণের পথে না যেতে পারে, এবং সম্পূর্ণভাবে উনি এই কাণ্ডগুলা করছে। তখন অঙ্গনওয়াড়ি দিদিমণি আমার বাড়িতে গিয়ে এইসব ঘটনা বললেন যে ম্যাডাম আমাদের সাহায্য করুন, না হলে আমাদের চাকরিটাও যেতে পারে। আপনি যেভাবে হোক আমাদের একটা জায়গা করে দিন যেখানে আমরা আপাতকালীন আমাদের এই কেন্দ্রটাকে নিয়ে আমরা যেন স্কুলটা চালাতে পারি। তো এরই মধ্যে আমার বাড়িতে ঘর ভাড়া দেওয়া হয়। ঘর ছিল না, আমি আমার কাছে পয়সা নেই, আমি আরেকজনের কাছ থেকে ধার নিয়ে 20,000 টাকা সেই ঘরটা রিপেয়ার করে 2 দিনের মধ্যে আমি সেই অঙ্গনওয়াড়ি সেন্টারকে দিই, যেন ওরা এখানে আপাতকালীন এই অঙ্গনওয়াড়ি বাচ্চাদের নিয়ে যেন তাদেরকে প্রশিক্ষণ দিতে পারে, সেই কেন্দ্রটা যেন সুস্থভাবে চালাতে পারে। তার 10 দিন পর আমি জানতে পারি যে কর্পোরেটর শান্তনা সাহা পুনরায় আমার নামে কমপ্লেন করেছে যে আমার বাড়ি নাকি ভালো না, আমার নাকি চরিত্র খারাপ, যেই বাড়িতে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলতে পারে না। তখনও আমি সেটাকে কাউকে জানাইনি। ওনার প্রতি নিন্দা জানিয়ে আমি স্কুলের ম্যাডামকে বললাম যে আপনি আপনার সিডিপিও অফিসে যান, গিয়ে আপনি পজিটিভলি বলুন, আপনি যেহেতু 2 মাস ধরে থাকছেন এইখানে স্কুলটা চালাচ্ছেন, আপনার কি পজিটিভ বাতাবরণ, ইতিবাচক যা আপনি আছে সেটা আপনি তুলে ধরেন। উনি ওনার মতো করে বললেন, অফিস দফতর থেকে বলা হয়েছে ঠিক আছে আপনার মতো আপনি স্কুলটা চালিয়ে যান। কর্ণাটক এবং আরও 2টা রাজ্যে আমি দেখেছি আরও তথ্য রয়েছে যেখানে 1% সংরক্ষণও দেওয়া হয়েছে ট্রান্সদের জন্য, এবং আমরাও সেই প্রপোজাল রেখেছি, যেহেতু আমি ত্রিপুরা ট্রান্স বোর্ডের একজন স্টেট বোর্ড মেম্বার। এবং রাজ্যকে পুনর্নির্মাণ করার লক্ষ্যে শুধুমাত্র আমার এই যাত্রা, যেন আগামী প্রজন্ম দেশের জন্য, সমাজের জন্য, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাজ্য ডেভেলপমেন্টের জন্য, সমাজকে নতুন করে নির্মাণের পথে তারা নিজেদের নেতৃত্ব দিতে পারে। সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনম্রভাবে অনুরোধ থাকবে যে এই বিষয়টাকে, এই পুরো বিষয়টাকে যেন সঠিকভাবে তদন্ত করা হয়, এবং এই মোবাইল ফোন সংক্রান্ত যে আমার ব্যাপারে যে নোটিশটা এসেছে 29 তারিখ, আমি কোত্থেকে নেব 10,000 টাকার জামিনদার? আমার কাছে পয়সা নেই, পুলিশ আমাকে অ্যারেস্ট করে নেবে। এই যদি ডেটে আমি না উপস্থিত হই আমার নামে ওয়ারেন্টও হতে পারে, পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, আইনকে আমি সম্মান জানাই। আমি যদি ওই দিন উপস্থিত হব, আমি জামিনদার না দিতে পারলে হয়তো আমার ক্ষতিও হতে পারে, সেটাও যেন রাজ্য সরকার গুরুত্ব দিয়ে দেখে। এবং আমি আবারও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, দেখুন উনি সবসময় একটা কথা বলে, প্রথম ঘটনার পরে আমি অ্যাকচুয়ালি বিপ্লব দেবকে দেখি আমার রাজনীতিতে আসা 2017 সাল থেকে।
উনি সবসময় থ্রেট দেয় গুরুদেব আমি বিপ্লব দেবকে গুরুদেব মানি, যে বিপ্লবপন্থী বিপ্লব দেব কী করতে পেরেছে আমার। উনি সবসময় বরাবর এই কথাটাই আমাকে থ্রেট দিয়ে যায় যে এত বড় ৮০ জনের সাক্ষী নিয়ে বিপ্লব দেব কী করতে পেরেছে। আমার এফআইআরতে সম্পূর্ণভাবে ডিক্লেয়ার দেওয়া আছে, যেখানে উনি সবাই মিডিয়ার মধ্যেও সেগুলা ফুটেজ আছে, উনি যে থ্রেট দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিছু করতে পারবে না, মেয়র সাহেব কিছু করতে পারবে না, তাহলে তো এগুলো উনি প্রমাণিত করে দিলেন যে কেউই ওনাকে কিছু করতে পারেন না। এবং এইটাকে সম্পূর্ণভাবে গাইড কে করছে সেটার সঠিক তথ্য আমি চাইছি। উনার মতো এইরকমভাবে যেই জায়গাতে আজ ভারতবর্ষ জুড়ে কাশ্মীরের মতো জায়গাতে একটা এরকম ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছে, আজ ওই জায়গাতে দাঁড়িয়ে উনি রাজ্যের কর্পোরেটর হয়ে উনি থ্রেট দিয়ে দিয়ে মানুষের সামনে আজ একটা জিনিসে তো উনি সফল হয়েছে। উনি বলেছেন আমাকে বদনাম করবে, আমাকে পুলিশের দ্বারস্থ হতে হবে, কোর্টে পাঠাবে, উনি এটাতে সফল হয়েছে। আগামী দিন হয়তো উনি কোনো অনৈতিক কোনো অস্ত্র আমার বাড়ির আশেপাশে বা ঘরে রেখে আমাকে দেশদ্রোহী বলে আমাকে জেলেও পাঠাতে পারে। ওনার হাজবেন্ড রেট্টু সাহা এবং উনি সম্পূর্ণভাবে এটা প্ল্যানিং করে আছে। যে আমি জানতে পারলাম একটা সূত্রে যে ওনার হাজবেন্ড নাকি ওনার পিস্তল আছে এবং যে কোনো টাইমে আমাকে এটা তো প্রথম আমি প্রেস মিটেও বলেছিলাম যে আমাকে দেশ থেকে গায়েব করা হবে, আমাকে মারা হবে। আমি যদি মার্ডার হয়ে যাই, আমি শুধুমাত্র আমি এটার জন্য দায়ভার আমি সান্ত্বনা সাহা, রেট্টু সাহা এবং এই ঘটনা, এই যে মোবাইল ফোন নিয়ে যে ভিডিওটা আমি আপনাদের কাছে দিয়েছি, এর মধ্যে যারা যারা কয়েকজন জড়িত আছে তাদেরকে সকলকে যেন আইনের দাওরায় আনা হয়, আইনের দ্বারস্থ করা হয় এবং সঠিক তদন্ত এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের উচিত তদন্তের মাধ্যমে আইনগতভাবে প্রশাসনকে বিভ্রান্ত করে, কারণ আইনের সাহায্য নিয়ে উনি এই কেসটা করেছে, কারণ এটা সম্পূর্ণভাবে প্রশাসনকে মিথ্যা অভিযোগ, প্রশাসনকে বিভ্রান্ত করে এই অভিযোগটা আমার সম্বন্ধে এনেছে। আমি চাইছি যেন সংবিধান, গণতন্ত্র, রাজ্যের আইন ব্যবস্থা এবং মানুষের রাইট টু ইকুয়ালিটি, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যে মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে সেগুলাকে মান্যতা দেওয়া হয়, সংবিধানকে মূল্যায়ন করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার কাছে আরও বহু তথ্য রয়েছে যেগুলো আমি মিডিয়ার মাধ্যমে তুলে ধরলাম না। আগামী দিন হয়তো আমি মিডিয়ার মাধ্যমে সেইগুলো প্রকাশ্যে নিয়ে আসব, কিন্তু এরই মধ্যে আমি চাইছি এই ঘটনাগুলোর দুটো ঘটনার যেন সঠিক তদন্ত, সুব্যবস্থার মাধ্যমে এটার অপরাধী যারা তাদের শাস্তি হয়। এবং উনি আরেকটা ঘটনা, যেটা উনি যে কাণ্ডটা করেছে মোবাইল ফোনে, আপনারা একটা জিনিস ভাবুন, অনুযায়ী আমরা এক একটা বুথ কার্যালয়, মণ্ডল কার্যালয়, প্রদেশ কার্যালয় আমাদের জন্য পূজনীয় স্থান। মণ্ডল কার্যালয়ের মতো একটা পবিত্র জায়গাকে উনি বেছে নিয়েছে ওনার এই মানে অনৈতিক ঘটনাকে স্বার্থ করার জন্য। সেইটার জন্য আমি চাইছি যেন ওনার শাস্তি তো আমি চাইবই, এবং মণ্ডল সভাপতি এবং রাজ্য সভাপতি রিটেনের মাধ্যমে যেন উনি ক্ষমা চায় এবং এই ঘটনাটা যেন মানে পুনরাবৃত্তি না হয়। এই ওয়ার্ডের সাথে আমার একটা আবেগ জড়িত, এই ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবাসে এবং যে কোনো একটা ঘটনা হোক সবার কাছে। আরেকটা আমি ঘটনা মনে হলো তুলে ধরতে চাই আপনাদের কাছে। গত কিছুদিন আগে 25শে বৈশাখে এই আজ থেকে 6-7 দিন আগে একটা ক্যান্সার পেশেন্ট ছিল, ওনার ওয়ার্ডেই কাজ করতেন উনি। ওনার এইরকম অবস্থা, উনি আর ফিল্ডে গিয়ে কাজ করতে পারবেন না। উনি বলেছেন ওনার পাইপ টাইপ লাগানো, কি লাগানো ওনার শরীরে, যে ওনার এই কাজটা যেন ওনার পরিবারের একজন চালিয়ে যাবে যতদিন উনি জীবিত থাকে, বাট এই ওনার যে চাকরির পয়সাটা যেন ওনাকে মান্থলি দেওয়া হয়, যেন উনি ওনার ট্রিটমেন্টগুলো ভালো করে করতে পারে। রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো, সেই জায়গায় দাঁড়িয়ে কর্পোরেটের মধ্যে কী করে বলতে পারে। তারপর সঙ্গে সঙ্গে আমি আমার মণ্ডল সভাপতির দৃষ্টি আকর্ষণ করলাম এই ব্যাপারটা। আমার ওনার এর মধ্যে আমি পৌঁছে গেছিলাম প্রেস ক্লাবে, তার জন্য আমি আর এটা ক্যান্সেল করতে পারি, কারণ আমার এই অধিকার নেই সাংবাদিক ভাইদের সময় দিয়ে ডেকে আমি প্রেস মিট ক্যান্সেল করাবো। তার জন্য আমি আমার মণ্ডল সভাপতি, আমার নেতৃত্বের কাছে আমি হৃদয়ের স্তর থেকে ক্ষমা প্রার্থী যে আমি ওনাদের নামে এইরকম অপপ্রচার, দেশ বিরোধী কাজ, দল বিরোধী কাজ করছে আর কথায় কথায় খালি বলছে আমি বিরোধী। আমি বুঝি না বিরোধী কথাটা পর্যন্ত আজকের এই সংবাদটা পৌঁছাবেন যেন আমি ন্যায়ের দাবিতে